এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কিভাবে আমরা শিয়ালদাহ থেকে এনজিপি হয়ে সাইট সিন করতে করতে অর্থাৎ আই লাভ খুরশিয়াং, হনুমান টক, চিমনি ভিলেজ, স্ট্রবেরি গার্ডেন, সিটং, অহলধারা 360 ভিউ পয়েন্ট দেখে আমাদের আগে থেকে বুক করে রাখা অহল হোমস্টেতে পৌঁছেছিলাম। তবে হোমস্টে সম্বন্ধে কিছু দেখাতে পারেনি। অনেক বন্ধুরাই হোমস্টে সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চেয়েছেন, তাই এই ভিডিওতে হোমস্টে এবং পরের দিনের কিছু ভ্রমণসূচি তুলে ধরেছি। আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হোমস্টের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো রুম থেকে এবং সামনের এই বারান্দা থেকেই আপনারা সামনের অপরূপ পাহাড়ি দৃশ্য উপভোগ করতে পারবেন। এবং তার সঙ্গে যদি গরম গরম চা, পাকোড়া, মোমো ইত্যাদি এখানে বসেই পেয়ে যান তাহলে কেমন হয় বলুন তো। এখানে বসেই আপনারা ঘন্টার পর ঘন্টা মনোরম পরিবেশে পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দিতে পারেন। আর এই হোমস্টে থেকে শিটংয়ের যে মেন অ্যাট্রাকশান অহলধারা 360 ভিউ পয়েন্ট মাত্র 1 কিলোমিটার। চাইলে আপনারা পাহাড়ি পথের মধ্য দিয়ে হেঁটে ঘুরে আসতে পারেন। হোমস্টের রুমগুলি বেশ বড় এবং এক একটি রুমে 2টি করে বেড রাখা আছে। খুব ভালোভাবে একটি রুমে 4 জন করে থাকতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইলের। গরম জলের প্রয়োজন হলে গিজার আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি সাদা বেসিন। প্রত্যেক রুমেই একটি করে চার্ট টাঙিয়ে দেওয়া আছে, যেখানে খাবার সার্ভের টাইমিং দেওয়া আছে। প্রয়োজন মতো আপনারা খাবার অর্ডার করেও নিতে পারেন। এছাড়া আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো রুমের জানালা খুললেই দেখতে পাবেন সারি সারি কমলা লেবুর গাছ, যাহা এক নিমেষে আপনাদের মনকে ভরিয়ে তুলবে। তবে কমলা লেবুর সিজনে গেলে আরও ভালো হয়। অক্টোবর নভেম্বর মাসে গেলে আপনারা গাছ ভর্তি কমলা লেবু দেখতে পাবেন। লাঞ্চের জন্য আমরা ডাইনিং হলে চলে এসেছি। এই যে ডাইনিং এরিয়া। এদিকে কিচেন। আজকে আমাদের লাঞ্চে দিয়েছে, ওটা সুন্দর করে স্যালাড সাজিয়ে দিয়েছে। এখানে আছে আচার, এখানে আলু চোখা, গরম গরম ভাত আর ডিম কারি, একটা সবজি, ডাল, পাঁপড়। হোমস্টের চারিদিকে এই রকম রংবাহারি ফুলের গাছ লাগিয়ে হোমস্টেটিকে পাহাড়ের কোলে আরও সুন্দর করে গড়ে তোলা হয়েছে। আর এর ঠিক পাশ দিয়েই আপনারা ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠে গেলে দেখতে পাবেন বিভিন্ন রঙের পাহাড়ি ফুল ও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কমলা লেবুর গাছ। এরপর সন্ধ্যার সময় আমাদের রুমেই চলে এলো গরম গরম ভেজ পাকোড়া আর চা। এছাড়াও এখানে বারবিকিউয়ের ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেটাকেও এনজয় করতে পারেন। তবে তার জন্য আলাদা করে পে করতে হবে, এই প্যাকেজের মধ্যে সেটা ইনক্লুডেড নয়। গুড মর্নিং ফ্রেন্ডস। শিটংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিনের সকালই একটা ঝকঝকে তকতকে আকাশ, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। গতকাল যে মেঘে ঢাকা ছিল চারিদিকে, আজকে বেশ পরিষ্কার। আজকে আমরা হোমস্টেতেই গাড়ি বলে রেখেছি, এই সকাল 9টায় টাইম দেওয়া আছে। এখান থেকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা সাইট সিনের উদ্দেশ্যে আজকে বেরোবো। আমাদের হোমস্টের পাশ দিয়ে এইভাবেই একটা উপরে যাওয়ার সিঁড়ি করা আছে, এখান দিয়ে আমরা পাহাড়ের ওপরে যেতে পারি।
আমাদের হোমস্টের পাশেই এরকম সারি দিয়ে দাঁড়িয়ে আছে কমলা লেবু গাছ। কমলা লেবুর সিজনে আসলে এখানে হোমস্টের লাগোয়াই প্রচুর কমলা লেবু হয়ে থাকতে দেখবেন। আজকে সকালে ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছে এরকম গরম গরম পুরি আর একটা আলুর একটা সবজি। দেখা যাক খেয়ে টেস্ট কেমন। বেশ ভালো। ওকে, বাই বাই সিটং। আপনারা যারা এই হোমস্টেতে আসতে চান তারা সরাসরি এই হোমস্টের মালিকের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে অনেকটা কম বাজেটে আপনারা পেয়ে যাবেন। আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়িতেই আমরা আজকে সারাদিন ঘুরবো। আর এই যে দাদা, ইনি আমাদের আজকে ঘোরাবেন। আপনার নাম? সুরাজ। ওকে, চিটংয়ের সেকেন্ড দিনের আজকে আমাদের যাত্রা শুরু। দেখি আজকে সারাদিনে বা যা যা ঘুরবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি এবং আরও কি কি দেখার জিনিস আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। গতকালকে আমরা এখানে অহলধারার যে মেন ভিউ পয়েন্ট 360 ভিউ পয়েন্ট সেটা আমরা ঘুরেছি এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চিটংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথমেই আমরা যে স্পটে এসে পৌঁছালাম, নামথিং পোকরি। নামথিং পোকরি চিটংয়ের একটি পবিত্র লেক। বর্তমানে এখানে এই লেকে জলই নেই, শুকিয়ে গেছে পুরোটাই। তবে ভিউটা খুব সুন্দর। দেখি লেকের নিচে যাওয়া যায় কিনা। আস্তে আস্তে পাইন গাছের জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলেছি। লেকটা পুরোপুরি শুকনো, এখন এই মুহূর্তে একটুও জল নেই। লেকে নামার কোনো রাস্তাই নেই, চারিদিকে কাঁটা তার দিয়ে ঘেরা আছে। শুধু ভিউটা দেখুন, অসাধারণ। চারিদিকে পাইন গাছের জঙ্গল। এইভাবে এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে উঠে এলাম। আলো আঁধারি পরিবেশে চারিদিকে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আমরা যারা সমতলে থাকি আমাদের পক্ষে এই পাহাড়ি অঞ্চলে চলাফেরা করা খুবই কষ্টের। কিছুক্ষণ পরেই একটা শ্বাসকষ্ট অনুভব হচ্ছে, একটু বেশি হাঁটলেই অস্বস্তি বোধ হচ্ছে। পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে সারি সারি পাইন গাছ দাঁড়িয়ে আছে আর তার ঠিক মিডিলেই এই পবিত্র পোকরি লেক
যদিও লেকে এই মুহূর্তে জলই নেই, একদম শুকনো, তবে नामा যাচ্ছে না। नेक्स्ट व्यू पॉइंट कहाँ है? लेप्चा मोनास्ट्री। लेप्चा मोनास्ट्री। वो 200-250 साल पुराना मोनास्ट्री। अच्छा, हिस्टोरिकल प्लेस। अच्छा अच्छा। कितना टाइम लगेगा यहाँ से? 10 मिनट। 10 मिनट। अच्छा, उसके बाद जाएंगे जोगी घाट। उसके बाद जोगी घाट। जोगी घाट। अच्छा, जोगी घाट तो पहाड़ का उस तरफ है? नहीं, नीचे है। अच्छा अच्छा। रविंद्र म्यूजियम, रविंद्र भवन। अच्छा जी। और रविंद्र भवन ओपन होता है किस टाइम? वो 9 बजे से। 9 बजे से ओपन हो जाता है। ओके। 5-6 बजे तक होगा। म्यूजियम खुला मिलेगा? ओके। वो तो बंद होगा शायद थर्सडे को। अच्छा, थर्सडे बंद हो सकता है। अच्छा अच्छा, वीकली ऑफ। ओके। পুকরি লেক আমরা ওদিক দিয়ে যে দৃশ্যটা অনুভব করেছিলাম, ব্যাক সাইড দিয়ে অসাধারণ লাগছে। তবে আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করে দেখলাম লেকের নিচেও নামা যায়, যদিও চারিদিক দিয়ে কাঁটাতার দিয়ে রেস্ট্রিকশন করা আছে, তবে ওই যে সাইড দিয়ে নামার মতো ব্যবস্থা করা আছে, নামা যেতে পারে। পরিবেশটা খুব অসাধারণ, খুব সুন্দর লাগছে এখান দিয়ে। পুরো চারিদিকে সব সিঙ্কনা প্লান্টেশন করা আছে। রিয়াং রিয়াং এখন এসে পৌঁছেছি যোগীঘাট ব্রিজে। দেখতেই পাচ্ছেন যোগীঘাট পাশে যে পুরনো ব্রিজটা ছিল ওটা ভেঙে গিয়ে নতুন ব্রিজ এটা কনস্ট্রাকশন করা হয়েছে। বর্তমানে এটা দিয়ে যাতায়াত চলছে। আর এই ব্রিজের নিচে দিয়েই চলেছে রিয়াং নদী। আমরা এই পথ দিয়েই নদীর দিকে যাব। আস্তে আস্তে ব্রিজের নিচে দিয়ে আমরা নদীর দিকে এগিয়ে চলেছি। নদীর ধারে বড় বড় টিলা পড়ে আছে। অমিতা জল দেখলে আর থাকতে পারে না, যার জন্য জুতো খুলে নদীতে নেমে পড়েছে। তবে খুব সাবধানে, ও নিচে পা দিলে স্লিপ করবে কিন্তু। কেমন জল? ঠান্ডা? হ্যাঁ, স্নান করা হবে? চলো নিচে নামি। হ্যাঁ, নিচে নামি, চলো দিকে। দেখো জল কত পরিষ্কার। শিলংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনেই আমরা সাইট সিন করতে করতে আজকে পৌঁছে যাব লামহাটা তুলতুলে হয়ে দার্জিলিং। সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা কীভাবে গেলাম, কোথায় কী কী দেখলাম তার সম্পূর্ণ ইনফরমেশান এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন, যাতে পরবর্তী সময় আপনাদের ট্যুর প্ল্যান করতে অনেক সাহায্য হয়। যারা ভাবছেন যে একান্ত নদীর ধারে কোনো একটা হোমস্টেতে একান্ত নিরিবিলিতে থাকতে চান, তাহলে এই যে নদীর ধারে এই সমস্ত হোমস্টেগুলো আছে সেগুলো আপনারা এখানে থাকতে পারেন। এর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা ঠিক একদম যোগীঘাট ব্রিজের পাশেই। মংপুর রবীন্দ্র ভবনে এই বাড়ির একবার দর্শন পাওয়া ভারতের সব রবীন্দ্রপ্রেমী মানুষের কাছে স্বপ্নের। এই ভবনের উল্টো দিকেই কুইনাইন কারখানার প্রধান গেট। দার্জিলিং জেলার এই মংপুতে প্রচুর সিঙ্কনা চাষ হয়। এই সিঙ্কনা দিয়েই তৈরি হয় কুইনাইন। এই কারখানার প্রধান কুইনোলজিস্ট বা মুখ্য অধিকর্তার বাসভবন ছিল আজকের এই রবীন্দ্র ভবন। সাহেবি স্টাইলে গড়া,
প্রধান কুইনোলজিস্ট ছিলেন রবীন্দ্রভক্ত লেখিকা মৈত্রী দেবীর স্বামী মনমোহন সেন। কবিগুরু যখন কালিম্পং আসেন তখনই মংপুতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কন্যা মৈত্রী দেবী। তার ডাকেই কবিগুরু প্রথম মংপুতে আসেন 1938 সালের 21শে মে। হিমালয়ের কোলে মংপুর শোভা দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু। তাই তিনি প্রাকৃতিক সৌন্দর্যের ডাকে বারবার ছুটে গিয়েছিলেন মংপুতে। 1938-এর পর 1939 সালে মংপুতে দুবার গিয়েছিলেন রবীন্দ্রনাথ, আর শেষ বা চতুর্থবার আসেন 1940 সালে। প্রতিবারই তিনি এখানে 1-2 মাস করে থেকেছেন এই বাড়িতেই। 1940 সালে কবিগুরু তার জন্মদিনও পালন করেছিলেন এই বাড়িতেই। মংপুর বাংলোয় থাকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর অন্তত 12টি কবিতা লিখেছিলেন বলে জানা যায়। দার্জিলিং পাহাড়ের এই ছোট্ট গ্রাম কবির সঙ্গে কিভাবে জড়িয়েছিল সে সম্পর্কে নানান তথ্য মেলে মৈত্রী দেবীর লেখা মংপুতে রবীন্দ্রনাথ বইয়েও। কবির মৃত্যুর 3 বছর পর সিংকনা বাগানের ভিতরে থাকা এই বাংলোই রবীন্দ্র সংগ্রহশালা তৈরি হয়েছিল। বাংলোর নাম হয় রবীন্দ্র ভবন। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। 2017 সালে ভবনটিকে হেরিটেজ তকমা দেয় পশ্চিমবঙ্গ সরকার। 2018 সালে 25শে বৈশাখ নতুন রূপে রবীন্দ্র ভবনের দরজা পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হয়। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে বাড়ির ভিতরে রয়েছে কবিগুরুর কিছু দুষ্প্রাপ্য জিনিস এবং ব্যবহৃত সামগ্রী, ব্যবহৃত চেয়ার, খাট, বিছানাপত্র, পড়ার ঘর ইত্যাদি। কবিগুরু ছবি আঁকতে যেসব রং ব্যবহার করতেন সেসব রঙের বাক্সও রয়েছে এখানে। আমরা এখন চলে এসেছি লামহাটা ইকো পার্ক। টিকিট কেটে নিয়েছি 20 টাকা টিকিট। এই যে দেখছেন টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে এখান থেকে এন্ট্রি নিয়ে আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। উত্তরবঙ্গের অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো লামহাটা। যারা দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের কাছে অন্যতম পছন্দের জায়গা। সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ের একদিকে খাড়া পাইনের বন, অন্যদিকে খাড়া নেমে গিয়েছে গভীর খাদ, সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্যের খনি এই লামহাটা। দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট্ট গ্রাম হলো এই লামাহাটা। লামাহাটা উচ্চতা প্রায় 5700 ফিট। মূলত শেরপা, ভুটিয়া, তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি। লামা কথার অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু, আর হাটা কথার অর্থ হলো বাসস্থান। অর্থাৎ এই লামাহাটা শব্দটির অর্থ হলো যেখানে বৌদ্ধরা বাস করেন। ভারতীয় সরকার তিব্বতী লামাদের বসবাস করার জন্য এই জায়গাটিকে নির্বাচন করেছিলেন, সেই কারণেই এখানকার নাম হয় লামাহাটা। লামাহাটা গ্রামটির মূল আকর্ষণ হল এখানকার লামাহাটা পার্ক, যেটি 2012 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্বোধন করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে সরকারি সহায়তায় এই গ্রামটিকে একটি ইকো পর্যটন স্থান হিসাবে গড়ে তোলা হয়েছে। চারদিকে পাইন ও ধুপি গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে বসে সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে কখন যে আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তা বুঝে উঠতে পারবেন না। একদিকে বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল এবং অপরদিকে খোলা মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, তার সাথে বিভিন্ন রঙিন ফুলের গাছ ও প্রজাপতির সঙ্গে মেঘের ভেলা। ইকো পার্কে বসে মনে হবে আপনি যেন পারিজাত ভবনে বসে আছেন। এই পার্কে বিভিন্ন স্থানে বসে থাকার জায়গা করা হয়েছে, যেখানে বসে প্রকৃতিপ্রেমীরা মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। এবারে আসা যাক লামাহাটা কিভাবে পৌঁছাবেন। ট্রেনে এনজিপি স্টেশন থেকে, বাসে এলে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে এবং বিমানে এলে বাগডোগরা এয়ারপোর্ট থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন লামহাটা।
গাড়ি ভাড়া বিভিন্ন সময় বিভিন্ন রেট নেওয়া হয়, তবে মোটামুটি 3,500 টাকা গড়ে গাড়ি ভাড়া পড়বে। এছাড়াও শেয়ার গাড়ি করে লামাহাটা পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে ভাড়া অনেকটা কম পড়বে। এক্ষেত্রে লামাহাটা পৌঁছানোর জন্য দুটি রাস্তা আছে। একটি শিলিগুড়ি থেকে সেবক হয়ে তিস্তা বাজার পেশক টি গার্ডেন ধরে লামাহাটা পৌঁছাতে পারেন। অন্য রুটে শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে সোনাদা জোরবাংলো লামহাটা হয়ে পৌঁছাতে পারেন। শেয়ার গাড়িতে এলে সব মিলিয়ে খরচ পড়বে আপনার 400 থেকে 600 টাকা পার হেড। এবারে আসা যাক কোথায় থাকবেন। লামাহাটাতে থাকার জন্য মূলত আপনারা এখানে অনেক হোমস্টে পেয়ে যাবেন। এছাড়াও এখানে থাকার জন্য বিভিন্ন হোটেলও রয়েছে। হোমস্টেগুলিতে প্রতিদিনের মাথাপিছু খরচ নেয় 1000 থেকে 1500 টাকার মধ্যে। এর মধ্যে 4 বেলা খাওয়া ধরা আছে। অন্যদিকে হোটেলে গেলে রুম ভাড়ার নিয়ম আপনারা সবাই জানেন। এখান থেকে সিটং, অহলদারা ভিউ পয়েন্ট, চটকপুর, দাওয়াইপানি, লেপচা জগৎ ঘুরে আসতে পারেন। এখন আমরা ট্রেক করে পাহাড়ের একদম উপরে চলে এসেছি। এখানে কিছু খাবারের অস্থায়ী দোকান আছে, যেখানে চা, কফি, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন। তবে আমি বলবো, আপনারা যখন নিচে থেকে হাঁটা শুরু করবেন, সঙ্গে অবশ্যই জলের বোতল ও কিছু হালকা খাবার রাখবেন, এবং সঙ্গে বাচ্চারা থাকলে অবশ্যই ছাতা রাখবেন। কেননা বর্তমানে যেমন গরমের কোনো ঠিক নেই, ঠিক তেমনই এখানে বৃষ্টিরও কোনো সময় জ্ঞান নেই, যখন তখন চলে আসতে পারে। আর এখানে যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি এখানকার বাসিন্দাদের কাছে খুবই পবিত্র। রাস্তার দুধারে ঘন পাইনের জঙ্গল, এবং সেই ঘন জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে মাঝে মধ্যেই উঁকি মারছে সূর্যের কিরণ, যা এক আলাদা অভিজ্ঞতার সৃষ্টি করবে। ভেসে চলে যেতে চায়, ঢেউ দোল দোল প্রাণ হয় উত্তরল, ঢেউ দোল দোল প্রাণ হয় উত্তরল, তোমাকে দুলিয়ে যায়, তোমাকে মাতিয়ে, এই দিন যেন প্রতিদিন ফিরে ফিরে আসে বারে বার। আমার ভিডিওগুলো দেখে আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করুন, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।